প্রিয় দর্শক বন্ধুরা, আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার স্বামী আপনার কথা খুব একটা গুরুত্ব দিয়ে শোনে না? এমন পরিস্থিতিতে আপনি হয়তো হতাশ হয়ে পড়েন বা মনে হয় যে আমি কি ভুল বলছি? আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য এমন কিছু কার্যকর ট্রিক নিয়ে এসেছি যা বাস্তবে চেষ্টা করলে আপনার স্বামী সহজেই আপনার কথায় মনোযোগ দেবে। এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি শিখতে পারবেন কিভাবে শান্তিপূর্ণভাবে আপনার কথা বোঝানো যায়, সম্পর্ক আরও মজবুত করা যায় এবং সংসারে সুসম্পর্ক বজায় রাখা সম্ভব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, মন্তব্যে আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন, ভিডিওটি শেয়ার করবেন যারা এই সমস্যার মুখোমুখি এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ১. বোঝাপড়ার কৌশল, মনোযোগ দিয়ে শুনুন এবং বোঝান। প্রথম ট্রিকটি হল মনোযোগ দিয়ে বোঝানো। অনেক সময় আমরা আমাদের কথায় এত ব্যস্ত থাকি যে অন্যের অনুভূতি বা মনোযোগের দিকে খেয়াল রাখি না। আমরা চাই যাতে আমাদের স্বামী সঙ্গে সঙ্গে আমাদের কথা মেনে নেয়, কিন্তু বাস্তবে এটা সহজ নয়। আপনি যদি শান্তভাবে এবং প্রমাণসহ বোঝান তাহলে তিনি সহজেই আপনার কথায় মনোযোগ দেবেন। যেমন ধরুন, আপনি চান স্বামী কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার মতামত নেবে। সরাসরি চাপ না দিয়ে একটি শান্ত পদ্ধতি অবলম্বন করুন। বলুন, আমার মনে হয় যদি আমরা একসাথে এই বিষয়ে সিদ্ধান্ত নিই ফলাফল আরও ভালো হবে। এখানে আপনি শুধু নিজের মতামত দিচ্ছেন, কোনো চাপ সৃষ্টি করছেন না। এতে স্বামী সহজেই শুনতে বাধ্য হবে, কারণ তিনি বুঝতে পারবেন যে আপনি আক্রমণ করছেন না, বরং সহযোগিতা চাইছেন। এই কৌশল আরও কার্যকর হয় যখন আপনি মাঝে মাঝে তার মতামত নেন, মানে শুধু নিজের কথা বলবেন না, তার কথাও শুনবেন। উদাহরণস্বরূপ তাকে বলুন, আপনি কি মনে করেন এই বিষয়টি নিয়ে? এতে বোঝাপড়া এবং সম্পর্ক দুই মজবুত হয়। মানুষ সাধারণত সেই কথায় মনোযোগী হয় যেখানে তার মতামতও গুরুত্ব পাচ্ছে। মনোযোগ দিয়ে বোঝানো মানে কেবল কথার ধরন নয়, বরং আপনার আচরণ ও ভঙ্গিও গুরুত্বপূর্ণ। যদি আপনি শান্ত এবং ধৈর্যশীল থাকেন, তা স্বামীকে প্রশান্তি এবং আস্থা দেয়। তবে যদি আপনি উত্তেজিত বা রাগান্বিত হয়ে কথা বলেন তাহলে বিপরীত প্রভাব পড়তে পারে। তাই মনোযোগ দিয়ে বোঝানো মানে শুধু কথার নয়, পুরো আচরণের সাথে যুক্ত। আপনি চাইলে একটি ছোট উদাহরণ ভাবতে পারেন। ধরুন, আপনি চাইছেন যে স্বামী পরিবারে কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত নেবে। সরাসরি চাপ না দিয়ে তাকে শান্তভাবে ব্যাখ্যা করুন কেন এই সিদ্ধান্ত ভালো হতে পারে। আপনি যদি যুক্তি এবং বাস্তব উদাহরণের মাধ্যমে বোঝান, তিনি সহজেই আপনার কথায় মনোযোগ দেবেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়মিত সংলাপ তৈরি করা। প্রতিদিন ছোট ছোট কথোপকথন, সমস্যা বা পরিকল্পনা নিয়ে আলোচনা করুন। এতে স্বামী আপনার সঙ্গে সংযুক্ত থাকে এবং বড় বড় বিষয়েও সে মনোযোগী হয়। এটি শুধু সম্পর্কের উন্নতি করে না, বরং তার মানসিকভাবে আপনাকে গুরুত্ব দেওয়ার প্রবণতাও বাড়ায়। ২. ইতিবাচক প্রশংসা, ভালো আচরণকে উৎসাহ দিন। দ্বিতীয় ট্রিকটি হল ইতিবাচক প্রশংসা। অনেক সময় স্বামী কথায় মনোযোগ না দেওয়ার পেছনে থাকে মানসিক কারণ। হয়তো তিনি নিজের কাজ বা চিন্তায় ব্যস্ত, অথবা অনুভব করছেন যে তার চেষ্টা যথেষ্ট কদর পাচ্ছে না। এই ক্ষেত্রে আপনার ইতিবাচক প্রশংসা তাকে উদ্বুদ্ধ করতে পারে। যখনই তিনি আপনার কথা শুনবেন বা আপনার জন্য কোনো ছোট কাজ করবেন, তখন তাকে প্রশংসা করুন। এমনকি ছোট কথাও গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ বলুন, আমি সত্যিই খুশি হয়েছি যে তুমি আজ এই বিষয়ে আমার সঙ্গে আলোচনা করেছ। এটি স্বামীকে বুঝিয়ে দেয় যে তার চেষ্টা মূল্যবান। ইতিবাচক প্রশংসা কেবল আচরণকে শক্তিশালী করে না, বরং মানসিকভাবে তার মনোযোগ বাড়ায়। মানুষ সাধারণত সেই আচরণ করতে বেশি আগ্রহী হয় যা তাকে স্বীকৃতি এবং ভালো লাগা দেয়। তাই প্রশংসা এক ধরনের প্রেরণা হিসেবে কাজ করে। আরও কার্যকর হয় যখন আপনি প্রশংসা সহকারে ছোট ছোট উদাহরণ দিয়ে বোঝান। ধরুন, স্বামী যদি কাজের চাপের কারণে আপনার কথা ন্যাভিগেট না করে, তখন তাকে ধৈর্য সহকারে বোঝান যে আপনি তার প্রচেষ্টা কদর করেন। বলুন, আমি জানি তুমি আজ অনেক চাপের মধ্যে কাজ করেছ, তারপরও তুমি আমার কথায় মনোযোগ দিচ্ছ। আমি সত্যিই তা মূল্যায়ন করি। প্রশংসা প্রদানের আরেকটি উপায় হল স্বামীকে সামান্য উপহার বা ভালো আচরণের জন্য ছোট্ট রিঅ্যাকশন দেখানো। এটি তাকে আরও উৎসাহিত করে যাতে সে পরবর্তীতে সহজেই আপনার কথায় মনোযোগ দেয়। এটি সম্পর্ককে শক্তিশালী করে, মানসিক দূরত্ব কমায় এবং শান্তিপূর্ণ সমাধানের পথ তৈরি করে। এভাবে ইতিবাচক প্রশংসা এবং মনোযোগ দিয়ে বোঝানো একসাথে ব্যবহার করলে স্বামী সহজেই আপনার কথায় মনোযোগী হবে, সম্পর্ক আরও মজবুত হবে এবং সংসার শান্তিপূর্ণ হবে। ৩. ধৈর্য এবং সময় দিন, আচরণ পরিবর্তনের জন্য চাপ না দিন। প্রিয় দর্শক বন্ধুরা,
যদি আপনার স্বামী আপনার কথা না শোনে, তখন একান্তভাবে প্রথমে যে জিনিসটি মনে রাখতে হবে তা হলো ধৈর্য ধরার ক্ষমতা। অনেক সময় আমরা চাই সবকিছু একেবারে দ্রুত পরিবর্তন হোক, কিন্তু বাস্তবতা হলো মানুষের আচরণ পরিবর্তন হতে সময় লাগে। আপনি যদি ধৈর্য সহকারে পরিস্থিতি সামলান, তাহলে তিনি প্রাকৃতিকভাবে আপনার কথায় মনোযোগী হতে শুরু করবেন। প্রথমে নিজেকে স্থির রাখুন এবং আপনার চাহিদা বা মন্তব্য শান্তভাবে তুলে ধরুন। কোনো রাগ বা ক্রোধের মাধ্যমে চাপ দিলে স্বামী সহজে আপনার কথায় মনোযোগ দেবে না, বরং তার প্রতিরোধ শক্তি বেড়ে যাবে। তাই প্রথমে আপনার মানসিকভাবে শান্ত থাকা গুরুত্বপূর্ণ। একটি উদাহরণ ধরা যাক। স্বামী যদি দীর্ঘ সময় ধরে অন্য কাজে ব্যস্ত থাকে এবং আপনার পরামর্শের দিকে নজর না দেয়, এই ক্ষেত্রে আপনার কাজ হবে তার সময় বুঝে একটি শান্ত মুহূর্তে তার সাথে বসে আলোচনা করা। বলুন, আমি জানি তুমি আজ ব্যস্ত ছিলে, তবে আমি চাই কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমার মতামত জানাতে। এই ধরনের পদ্ধতি তাকে চাপ ছাড়া কথায় মনোযোগ দিতে উৎসাহিত করে। ধৈর্য ধরে সমাধান দেওয়ার আরেকটি উপায় হল ধাপে ধাপে বোঝানো। একবারে সবকিছু চাপিয়ে দেওয়া ঠিক নয়। ছোট ছোট বিষয় থেকে শুরু করুন, ধীরে ধীরে বড় সিদ্ধান্তের দিকে যান। এতে স্বামী মানসিকভাবে প্রস্তুত থাকে এবং আপনার কথায় সহজেই মনোযোগ দেয়। আপনি চাইলে তার প্রতি সহানুভূতি দেখান, মানসিকভাবে বোঝান যে আপনি তার অবস্থার গুরুত্ব বোঝেন এবং তার মতামতকে গুরুত্ব দিচ্ছেন। এই মানসিক সম্পর্ক তৈরি করার প্রক্রিয়ায় স্বামী স্বতঃসিদ্ধভাবে আপনার কথায় মনোযোগী হয়। 4. কার্যকর কমিউনিকেশন বা সংলাপ। উদাহরণ ব্যবহার করুন। দীর্ঘমেয়াদী পরিবর্তনের জন্য তৃতীয় ট্রিকটি হল কার্যকর কমিউনিকেশন বা সংলাপ। শুধু কথার ধরন নয়, সংলাপের পদ্ধতিও গুরুত্বপূর্ণ। স্বামী যদি কথা না শোনে, তবে সরাসরি আদেশ বা তর্ক না করে উদাহরণ এবং পরিস্থিতি ব্যবহার করুন। এটি তার মনোযোগ আকর্ষণ করবে এবং আপনার কথার গুরুত্ব বৃদ্ধি করবে। উদাহরণস্বরূপ ধরুন, আপনি চাইছেন যে স্বামী আপনার পরামর্শের অনুযায়ী সাংসারিক বাজেট ঠিকঠাক রাখুক। সরাসরি বলার পরিবর্তে একটি বাস্তব উদাহরণ দিন। আমাদের যদি এই মাসে খরচ নিয়ন্ত্রণ করি, তাহলে আগামী মাসে বড় কোনো সমস্যার সম্মুখীন হব না। এতে তিনি নিজের মধ্যে সঠিকতা উপলব্ধি করে এবং আপনার কথায় মনোযোগী হয়। সংলাপের ক্ষেত্রে প্রশ্ন করা একটি কার্যকর কৌশল। সরাসরি বলার বদলে, আপনি কি মনে করেন আমরা এই কাজটা একসাথে করলে সুবিধা হবে, বা আপনার দৃষ্টিকোণ থেকে কোন উপায় ভালো হতে পারে? এই ধরনের প্রশ্ন তার মনোযোগ এবং অংশগ্রহণ বাড়ায়। এতে সে মনে রাখে যে তার মতামত গুরুত্বপূর্ণ। আরেকটি কার্যকর কৌশল হল বডি ল্যাঙ্গুয়েজ এবং টোন ব্যবহার। ধৈর্য এবং শান্ত ভঙ্গিতে কথা বলুন। চোখের যোগাযোগ রাখুন এবং ছোট ছোট হাসি মুখ দেখান। এটি মানসিকভাবে স্বামীকে আকৃষ্ট করে এবং কথার গুরুত্ব বৃদ্ধি করে। এই পদ্ধতিগুলো নিয়মিত অভ্যাস করলে স্বামী ধীরে ধীরে বুঝতে শেখে যে আপনার কথায় মনোযোগ দেওয়া তার জন্য উপকারী। সংলাপ এবং উদাহরণ সহকারে বোঝানো সম্পর্ককে আরও মজবুত করে এবং দীর্ঘমেয়াদী শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করে। 5. সীমা এবং নিয়ম তৈরি করুন। স্বামীকে বোঝার জন্য স্পষ্টতা দিন। প্রিয় দর্শক বন্ধুরা, যদি আপনার স্বামী আপনার কথা সহজে না শোনে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ট্রিক হল স্পষ্ট সীমা এবং নিয়ম তৈরি করা। অনেক সময় সম্পর্কের মধ্যে অস্পষ্টতা এবং অনিশ্চয়তার কারণে মানুষ অন্যের কথায় মনোযোগ দিতে চায় না। তারা হয়তো জানে না কখন এবং কোন পরিস্থিতিতে আপনার কথা গুরুত্বের সঙ্গে শোনা উচিত। তাই স্পষ্ট সীমা এবং নিয়ম স্থাপন করলে স্বামী সহজেই বুঝতে পারে আপনার কথার গুরুত্ব এবং তা মানার জন্য প্রস্তুত হয়। প্রথমেই নিজেকে আত্মবিশ্লেষণ করতে হবে। নিজের মানসিক অবস্থার সাথে বসে চিন্তা করুন কোন সময় এবং কোন পরিস্থিতিতে আপনার স্বামীকে আপনার কথায় মনোযোগী হওয়া সবচেয়ে জরুরি। উদাহরণস্বরূপ, সংসারের বড় সিদ্ধান্ত নেওয়ার সময়, আর্থিক আলোচনা, সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা অথবা ঘরের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়। একবার এই বিষয়গুলো স্পষ্ট হলে আপনি সহজভাবে স্বামীর কাছে নির্দেশ দিতে পারেন। এরপর স্বামীকে জানিয়ে দিন যে এই বিষয়গুলোতে তার পূর্ণ মনোযোগ প্রয়োজন। বলুন, এই বিষয়গুলো আমাদের দুইজনের জন্য গুরুত্বপূর্ণ। আমি চাই তুমি আমার কথা মন দিয়ে শোনো, যাতে আমরা একসাথে সঠিক সিদ্ধান্ত নিতে পারি। এখানে লক্ষ্য রাখুন যে এটি কোনো আদেশ নয়, বরং যৌথ সিদ্ধান্তের আহ্বান। স্বামী এমন আহ্বানকে সাধারণত স্বাভাবিকভাবেই মেনে নেয় এবং নিজের আগ্রহ নিয়ে মনোযোগী হয়। নিয়ম এবং সীমা তৈরি করার সময়ে কিছু গুরুত্বপূর্ণ দিক মাথায় রাখতে হবে। প্রথমে, নিয়মগুলো সংক্ষিপ্ত, পরিষ্কার এবং বাস্তবসম্মত হওয়া উচিত।
যদি নিয়ম জটিল বা অযৌক্তিক হয় তাহলে স্বামী তা মেনে নিতে চায় না। উদাহরণস্বরূপ বলুন, প্রতিদিন রাত ৮টার পরে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এটি খুব সহজ এবং স্পষ্ট, তাই তিনি সহজেই মানতে পারেন। দ্বিতীয়ত, নিয়মগুলোতে উভয় পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করুন। শুধুমাত্র আপনার মত অনুযায়ী নিয়ম তৈরি করলে স্বামী তা মানতে অনিচ্ছুক হতে পারে। তাকে বলুন, চলুন আমরা একসাথে ঠিক করি কখন কোন বিষয়ে আলোচনা করব। এতে সে অনুভব করে যে তার মতো গুরুত্বপূর্ণ। মানুষ সাধারণত সেই নিয়ম মানতে আগ্রহী হয় যেখানে তার অংশগ্রহণ এবং স্বীকৃতি থাকে। নিয়মের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ধাপে ধাপে নিয়ম স্থাপন করা। প্রথমে বড় বড় নিয়ম চাপিয়ে দেওয়া ঠিক নয়, ছোট ছোট বিষয় থেকে শুরু করুন। উদাহরণস্বরূপ, প্রথমে দৈনন্দিন ছোট বিষয় নিয়ে নির্দিষ্ট সময়ে আলোচনা করার নিয়ম ঠিক করুন। ধীরে ধীরে বড় বিষয় যেমন অর্থনৈতিক বা পারিবারিক সিদ্ধান্তের নিয়ম স্থাপন করুন। এতে স্বামী মানসিকভাবে প্রস্তুত থাকে এবং সহজেই নিয়ম মেনে চলে। একটি কার্যকরী কৌশল হল পজিটিভ রিওয়ার্ড বা প্রশংসা ব্যবহার করা। যখনই স্বামী আপনার কথায় মনোযোগ দেয় বা নিয়ম মানে, তাকে প্রশংসা করুন। বলুন, আমি সত্যিই খুশি যে তুমি আজ আমার কথায় মন দিয়ে শুনেছ। এতে আমাদের সিদ্ধান্ত আরও সঠিক হবে। প্রশংসা তার ভালো আচরণকে শক্তিশালী করে এবং পরবর্তীতে একই আচরণ করার জন্য উৎসাহিত করে। সীমা এবং নিয়ম মানে শুধুমাত্র কথায় বোঝানো নয়, বরং আপনার আচরণ, টোন এবং বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমেও এটি কার্যকর করা যায়। যদি আপনি শান্ত এবং ধৈর্যশীল থাকেন, চোখের যোগাযোগ রাখেন এবং স্নিগ্ধ ভঙ্গিতে নির্দেশ দেন, তবে স্বামী প্রাকৃতিকভাবে আপনার কথায় মনোযোগী হয়। উত্তেজিত বা রাগান্বিত অবস্থায় নির্দেশ দিলে সে সহজে তা মানবে না, বরং প্রতিরোধ শক্তি বাড়বে। আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হল পরিস্থিতি অনুযায়ী নিয়ম পুনর্মূল্যায়ন। সময়ের সঙ্গে সম্পর্ক এবং পরিস্থিতি পরিবর্তিত হয়। নিয়মগুলো নিয়মিত পরীক্ষা করুন এবং দেখুন কোন নিয়ম কার্যকর হচ্ছে, কোনটি কম কার্যকর। যদি প্রয়োজন হয়, স্বামীর সঙ্গে বসে নিয়মগুলো সামঞ্জস্য করুন। এতে স্বামী মনে রাখে যে নিয়ম শুধু আদেশ নয়, বরং যৌথ চুক্তি যা সম্পর্ককে সঙ্গত রাখে। এছাড়াও সীমা স্থাপনের সময় নেতিবাচক চাপ এবং অভিযোগ এড়ানো গুরুত্বপূর্ণ। কখনো স্বামীকে দোষারোপ বা তিরস্কার করে নিয়ম মানানোর চেষ্টা করবেন না। উদাহরণস্বরূপ, তুমি আবারও আমার কথা শোনোনি কেন? এ ধরনের মন্তব্য নেতিবাচক। বরং বলুন, আমি চাই আমরা একসাথে এই নিয়ম মানি যাতে আমাদের সিদ্ধান্ত সহজ হয়। এটি ইতিবাচক মনোভাব তৈরি করে। সীমা এবং নিয়ম স্থাপন করার আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হল নিয়মের মধ্যে স্বায়ত্তশাসন এবং স্বাধীনতা রাখা। মানে, নিয়ম অবশ্যই স্পষ্ট, কিন্তু স্বামীকে তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং স্বাধীনতা প্রদানের সুযোগ রাখুন। উদাহরণস্বরূপ, আলোচনার সময় নির্দিষ্ট পয়েন্টে তিনি নিজের মতামত দিতে পারবে। এটি তার মানসিক স্বাধীনতা বজায় রাখে এবং স্বাভাবিকভাবে আপনার কথায় মনোযোগী হতে উৎসাহিত করে। এই পদ্ধতিগুলো নিয়মিত প্রয়োগ করলে স্বামী ধীরে ধীরে স্বয়ংক্রিয়ভাবে আপনার কথায় মনোযোগী হয়ে ওঠে। সে বুঝতে শেখে যে আপনার কথার গুরুত্ব আছে এবং সেই অনুযায়ী আচরণ করতে হবে। এটি সম্পর্ককে মজবুত করে, মানসিক শান্তি বৃদ্ধি করে এবং দৈনন্দিন জীবনে দ্বন্দ্ব কমায়। সীমা এবং নিয়ম স্থাপনের মাধ্যমে শুধু স্বামীকে বোঝানো নয়, বরং সম্পর্কের একটি শক্ত ভিত্তি তৈরি করা যায়। এটি দীর্ঘমেয়াদী সমাধান নিশ্চিত করে, যে কোনো দ্বন্দ্ব সহজেই সমাধান করা সম্ভব হয়। আপনার স্বামী যখন বুঝতে পারবে যে এই নিয়ম তারও জন্য সুবিধাজনক, তখন সে স্বতঃসিদ্ধভাবে আপনার কথায় মনোযোগী হবে এবং সংসারে সহযোগিতা বাড়বে। বন্ধুরা, এই 5টি ট্রিক, মনোযোগ দিয়ে বোঝানো, ইতিবাচক প্রশংসা, ধৈর্য ধরে সময় দেওয়া, কার্যকর সংলাপ এবং স্পষ্ট সীমা ও নিয়ম তৈরি করা আপনার স্বামীকে সহজে আপনার কথায় মনোযোগী করতে সাহায্য করবে। এই পদ্ধতিগুলো ব্যবহার করলে সম্পর্ক আরও মজবুত হয়, সংসারে শান্তি আসে এবং দৈনন্দিন জীবনে সহযোগিতা বাড়ে।